কল্যাণপুরে নিহত 9 জঙ্গির মধ্যে 7 জনের পরিচয় নিশ্চিত করল ডিএমপি। নোয়াখালীর জোবায়ের ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত, অর্ক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই বিএনপি জামায়াত জঙ্গিবাদের উত্থান ঘটাচ্ছে, সংসদে প্রধানমন্ত্রী। জঙ্গি বিরোধী অভিযান নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা। সম্প্রতি জঙ্গি হামলার পর দেশের সব আদালতে নিরাপত্তা জোরদারের কথা থাকলেও নেই বিশেষ কোনো ব্যবস্থা। আদালত প্রাঙ্গণে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের পরামর্শ। শাখা ক্যাম্পাস বন্ধ হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষতিপূরণ চাইতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী। নিরাপত্তার কারণে ব্রিটিশ কাউন্সিল সাময়িক বন্ধ। এবং দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি, নতুন নতুন এলাকা প্লাবিত, ভাঙনে ভিটেমাটি হারানোর শঙ্কায় নদীপাড়ের বাসিন্দারা। প্রবাসীর সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। রাজধানীর কল্যাণপুরের জঙ্গি বিরোধী অভিযানে নিহত 9 জনের মধ্যে 7 জনের নাম পরিচয় প্রকাশ করেছে ডিএমপি। তাদের জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত ফিঙ্গারপ্রিন্টের সাথে 7 জঙ্গির মিল পাওয়া গেছে। এরই মধ্যে সেজাদ রৌফ অর্ক নামে আরেকজনকে ঢাকা মেডিকেলের মর্গে শনাক্ত করেছেন তার স্বজনরা। একে একে বেরিয়ে আসছে অপারেশন স্টর্ম 26 এর জঙ্গি বিরোধী অভিযানে নিহত জঙ্গিদের পরিচয়। বুধবার বিকেলে নিজেদের ওয়েবসাইটে নিহত 9 জঙ্গির মধ্যে 7 জনের নাম পরিচয় প্রকাশ করে ডিএমপি। এরা হলেন দিনাজপুরের সোহরাব আলীর ছেলে আব্দুল্লাহ, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নুরুল ইসলামের ছেলে আবু হাকিম নাইম, রাজধানীর ধানমন্ডি রবিউল হকের ছেলে তাজুল হক রাশিক, গুলশানে সাইফুজ্জামান খানের ছেলে আকিফুজ্জামান খান ও বসুন্ধরা আবাসিক এলাকায় তৌহিদ রৌফের ছেলে সাজাদ রৌফ অর্ক, সাতক্ষীরায় নাসির উদ্দিন সর্দারের ছেলে মতিয়ার রহমান এবং নোয়াখালীর আব্দুল কাইয়ুমের ছেলে মোহাম্মদ জোবায়ের হোসেন। এদের মধ্যে জোবায়েরের গ্রামের বাড়ি নোয়াখালী শহরের পশ্চিম মাইজদি। গত রমজানে সে নিখোঁজ হওয়ায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানায় তার পরিবার। এছাড়া ছাত্র শিবিরের সাথে তার সম্পৃক্ততার কথাও জানায় তার বাবা। জামাতে ইসলামের সমর্থক ছিল সে। গত রমজান মাসে 10-15 দিন আগে থেকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে। ফেসবুক আছে না, ওটার মধ্যে জানতে পারলাম যে তার ছবির প্রায় 80% মিলে। নিহত 9 জঙ্গির মধ্যে ঢাকার সেজাদ রৌফ অর্ক নামে আরও একজনকে শনাক্ত করেছেন তার স্বজনরা। তারা জানান মার্কিন পাসপোর্টধারী অর্ক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মর্গে তার পরিবারের সাথে মার্কিন দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও দেখা যায়। দাবি করতেছেন যে তার সন্তান আমেরিকার নাগরিক। ওই সেন্সে আমেরিকার একজন এমবাসি থেকে একজন প্রতিনিধি আসছেন তার বাবার সাথে। তারা প্রাথমিকভাবে একটা শনাক্ত করে যে একটা ডেড বডিকে শনাক্ত করে এটা তার সন্তান হইতে পারে। গত ফেব্রুয়ারি থেকে নিখোঁজ অর্ক রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাবার সঙ্গেই থাকতেন বলে জানায় ওই বাড়ির কেয়ারটেকার। এই ছবিটা সে, এটা 100% ছবিটা সে। কি নাম তার? অর্ক, সাজ্জাদ রব অর্ক আর কি। শুনছি তো সে নিজের ইচ্ছায় গেছে। এরকম ফেব্রুয়ারি 4 তারিখ না 3 তারিখে শুনছি যে অর্ক হয়ে গেছে, আর আসে না বাড়ি থেকে, আর আসে না দিনে। কল্যাণপুরে নিহত বাকি 2 জঙ্গির পরিচয় এখনো পাওয়া যায়নি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে কল্যাণপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত 9 জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার সকালে মিরপুর থানা থেকে সুরতহাল রিপোর্ট আসার পরই 3 জন বিশেষজ্ঞ ডাক্তারের নেতৃত্বে ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানান নিহত সবারই মৃত্যু হয়েছে গুলিতে। এছাড়া সবার শরীরে 7 থেকে 8টি গুলির চিহ্ন পাওয়া গেছে বলেও জানান ময়নাতদন্তকারী চিকিৎসক। প্রত্যেকের বডি শরীরে আমরা গুলির আঘাত পাই এবং গুলির জখম পাই। এক একজনের বডিতে প্রায় এভারেজে 7 থেকে 8টা করে গুলির আঘাত আছে। কেউর বুকে, কেউর পিঠে, কারো পায়ে, কারো হাতে, কারো মাথায়, এক একজনের এক এক জায়গায় আঘাত। মেজরিটি হচ্ছে গিয়ে পিছন দিক থেকে গুলি লাগা। শক্তিবর্ধক কিছু খেয়েছিল কিনা সেটা কনফার্ম করার জন্য আমরা কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য আমরা ব্লাড স্যাম্পল সংগ্রহ করেছি, পাশাপাশি আমরা বিসরা সংরক্ষণ করেছি। বিশ্বের সরকারের ভাবমূর্তি নষ্ট করতে বিএনপি জামায়াত সারা দেশে জঙ্গিবাদের উত্থান ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে জাতীয় সংসদে একটি সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এছাড়া সাম্প্রতিক জঙ্গি বিরোধী অভিযান নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দলটির বক্তব্যই প্রমাণ করে তারাই জঙ্গিবাদের মদতদাতা। পেট্রোল বোমা মেরে
হরতাল করে অবরোধ করে সরকারের বিরুদ্ধে কোনো সফলতা না পায় তা আন্তর্জাতিক অঙ্গনে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে নিরপরাধ বিদেশি নাগরিকদেরকে টার্গেট কিলিং এর মাধ্যমে হত্যা করে। একই সাথে ব্লগার, প্রকাশক, প্রগতিশীল লেখকদের হত্যার মাধ্যমে পুনরায় এদেশে জঙ্গিবাদের বিস্তার ঘটাতে অপতৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত 1 জুলাই 2016 তারিখ গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের দ্বারা সংঘটিত ঘটনা এদেশের ইতিহাসে এক ঘৃণ্যতম কর্মকাণ্ড। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির যে সমস্ত বক্তব্য আসছে তাতে খুব স্বাভাবিকভাবে প্রচ্ছন্নভাবেই মনে হয় যে তারা একটা শর্ত দিচ্ছে, এইটা করেন তাহলে সন্ত্রাস বন্ধ হবে না, জঙ্গিবাদ বন্ধ হবে না। মানে তারা যেটা সাধারণ মানুষের মনে হবে যে তারাই জঙ্গিবাদ সন্ত্রাসের একটা মদতদাতা। দেশের বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। বুধবার বিকেলে সচিবালয়ে জেলা প্রশাসকদের সাথে বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা জানান। এছাড়া ভারত মিয়ানমারের সাথে সম্পর্ক জোরদারে সীমান্তবর্তী এলাকার জেলা প্রশাসকদের ভূমিকা রয়েছে বলেও জানান মন্ত্রী। নিরাপত্তার ব্যাপারে তো এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন, তো এটা অবশ্যই আমাদের পরামর্শ সবসময় আছে যে বিদেশিদের নিরাপত্তাটার ব্যাপারটা আরো এটা নজরদারি করা দরকার, বাড়ানো দরকার এবং এটা শক্তিশালী করা দরকার। প্রতিবেশী দুই দেশের সঙ্গে সম্পর্কটা, বিশেষ করে ভারতের সঙ্গে তো আপনারা জানেন যে অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। কাজেই আমরা খুবই আশান্বিত। এখানে স্থানীয় পর্যায়ে যে ডেপুটি কমিশনারদের, জেলা প্রশাসকদেরও বিরাট ভূমিকা রয়েছে। দেশে সম্প্রতি জঙ্গি হামলার পর সব আদালতে নিরাপত্তা জোরদারের কথা জানানো হলেও চোখে পড়েনি তেমন কোনো তৎপরতা। এখনও নিরাপত্তার অভাব রয়েছে ঢাকার নিম্ন আদালতে। কিছু সংখ্যক পুলিশ মোতায়েন ছাড়া নেওয়া হয়নি বিশেষ কোনো ব্যবস্থা। এ অবস্থায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকতে হচ্ছে আইনজীবী ও বিচার প্রার্থীদের। তারা বলছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আগে যেন বাড়ানো হয় আদালত পাড়ার নিরাপত্তা। দেশের কয়েকটি স্থানে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় আদালতের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সুপ্রিম কোর্টের পাশাপাশি দেশের নিম্ন আদালতগুলোর নিরাপত্তাহীনতার কথা সরকারকে জানানো হলে ঢাকার নিম্ন আদালতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। তবে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের মাত্র একটি গেটে দেখা মিলল এ চিত্র। অন্য গেটগুলোতে দেখা যায়নি কোনো তল্লাশি চৌকি। এতে অনায়াসেই প্রবেশ করতে পারছে সবাই। তবে সময় সংবাদের ক্যামেরা দেখা মাত্রই শুরু হয় তাদের তল্লাশি তৎপরতা। আমি এখান দিয়ে অনায়াসে চলে আসলাম, আমার সাথে একটা ব্যাগও আছে, হ্যাঁ, আমাকে কোনো চেক করলো না। দেশের যে পরিস্থিতি, এটার উপরে কড়া নিরাপত্তা হলে আমরা জনগণ আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো। আমরা এখানে ছিলাম আর কি, এখন এখানে আসছি, পুলিশ আছে, এখানে আছে, ওই যে ওইখানে আপনার ওই যে স্ক্রিনে ওখানে আছে। পর্যাপ্ত সিসি ক্যামেরা না থাকায় আদালত পাড়ার নিরাপত্তা এখনো ঝুঁকিমুক্ত নয় বলে মনে করেন আইনজীবীরা। মধ্যাহ্ন বিরতির পর যে কোর্টগুলো চলে তখন আমরা কোনো গেটে তেমন কাউকে পাই না। বিষয়টি স্বীকার করে পুলিশ কর্মকর্তা জানালেন আদালতের ভেতরে সব ধরনের দোকানপাট উচ্ছেদ করার পাশাপাশি নিরাপত্তা জোরদারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এটা করার মাধ্যমে যে 100% সিকিউরিটি এনশিওর করা যাবে তা না, এদিকে আরো ফোর্স বাড়ানো উচিত, আরো নজর দেওয়া উচিত। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে। আদালত প্রাঙ্গণে প্রবেশ ফটকের সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি অবাঞ্ছিত কেউ যেন এখানে প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর। আদালতে দেখা যায় প্রতিদিন যেখানে বিচার প্রার্থী যারা আসেন তাদের সাথে অবাঞ্ছিত লোকজনও কিন্তু এই এলাকায় আসে, তাদেরকে বাধা দিতে হবে, তারা যেন অযথা আদালত পাড়ায় না আসে। ঢাকা জেলা দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিচারক, আইনজীবী, আসামি ও বিচার প্রার্থী মিলিয়ে প্রতিদিন অন্তত 50,000 মানুষের আনাগোনা থাকে। সবার নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি তাড়াতাড়ি নিরাপত্তা বাড়ানোর পদক্ষেপ নেয়ার দাবি জানালেন সংশ্লিষ্ট সবাই। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। ঝিনাইদহের মহেশপুরে ট্রাক খাদে পড়ে নিহত 5, আহত 4। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তাদের হাত ধরে তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ একদিন বিশ্বে নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার সকালে দেশের প্রথম সফটওয়্যার ইনকিউবেটর উদ্বোধন শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তথ্য প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে জ্ঞানভিত্তিক সমৃদ্ধ একটি দেশে রূপান্তর করার জন্যই সরকার কাজ করে যাচ্ছে বলে জানান জয়। রাজধানীর একটি হোটেলে ওই অনুষ্ঠানে সেরা 10 উদ্যোক্তাদের হাতে জনতা টাওয়ারে অবস্থিত ইনকিউবেটরের ব্যবহারের জন্য চাবি হস্তান্তর করেন সজীব ওয়াজেদ জয়। তরুণ উদ্যোক্তারা উদ্ভাবনী চিন্তা ও বিনিয়োগ প্রসারে জনতা টাওয়ারের ওই ইনকিউবেটর ব্যবহার করতে পারবেন। এছাড়া 2021 সালের মধ্যে তথ্য প্রযুক্তি খাতের রপ্তানি দেশের পোশাক খাতকে ছাড়িয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। Bangladesh truly is a land of opportunities. বাংলাদেশের মাটি সত্যিই সম্ভাবনায় পূর্ণ। আমাদের সরকারের লক্ষ্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠন করা। অনেকেই বলেন এটা সম্ভব নয়, কিন্তু আমি বিশ্বাস করি 2021 সালে অবশ্যই তথ্য প্রযুক্তি খাতের বৈদেশিক আয় তৈরি পোশাক শিল্পকে ছাড়িয়ে যাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকা থেকে 743টি সিম সহ 459টি মোবাইল ফোন এবং 2 লাখ টাকা উদ্ধার করেছে এপিবিএন। এ সময় চোরাচালান চক্রের 8 সদস্যকেও আটক করা হয়। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী শাফিন জাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন, মামুন, আপনি যেমনটি বলছিলেন যে বিমানবন্দরের কার্গো এলাকা থেকে ইম্পোর্ট কার্গো এলাকা থেকে গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে কিছু মোবাইল ফোন চুরি হয়েছে, অর্থাৎ পাওয়া যাচ্ছে না। তো তেমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে সকাল 11টার দিকে বিমানবন্দর আর্ম পুলিশ তারা অভিযান চালান এবং অভিযান পরিচালনা করে বিমানবন্দরের ইম্পোর্ট কার্গো এলাকা এবং এর আশপাশের কয়েকটি কার্গো অফিস থেকে কিন্তু অভিযান চালিয়ে 4 জন কর্মচারীকে আটক করা হয় এবং সেই সাথে কিন্তু প্রায় 600টির মতো মোবাইল ফোন কিন্তু জব্দ করা হয়। একটা বিষয় বলে রাখি যে অভিযানের এক পর্যায়ে কিন্তু কয়েকটি কোম্পানির অফিসের ছাদের সিলিং থেকে কিন্তু এই মোবাইলগুলো জব্দ করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে কিন্তু বিমানবন্দরের বাইরে কয়েকটি এলাকা থেকে কিন্তু আরো কিছু অভিযান চালানো হয় এবং সেখান থেকে কিন্তু আরো 4 জনকে গ্রেফতার করা হয়। আমি একটু সহকারী পুলিশ সুপারের কাছে যাব মামুন, একটু জানতে চাইবো এই বিষয়ে যে আপনি একটু বলবেন যে আপনারা যে অভিযানটি পরিচালনা করলেন কি তথ্য ছিল এবং বাইরে থেকে কিভাবে আটক করলেন? আমাদের কাছে দীর্ঘদিন থেকে অভিযোগ ছিল যে ইম্পোর্ট কার্গো এলাকায় মোবাইল চুরি হচ্ছে, তো সেটার ভিত্তিতে আমরা ওই এরিয়াটাকে একটা নজরদারিতে রাখি। দেন হচ্ছে স্কাই ক্যাপিটাল কার্গো কোম্পানির 4 জন কর্মীকে আটক করি আমরা। ওইখানে অভিযান চালিয়ে 228টি শুরুতে আটক করা হয় সিম্ফনি মোবাইল ফোন। দেন হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের দেওয়া তথ্য মতে আমরা ওই দক্ষিণ খান, তারপরে আনসার ক্যাম্প, এই সমস্ত এলাকায় অভিযান চালিয়ে পরবর্তীতে আরো কিছু মোবাইল ফোন এবং 600টি সৌদি আরবের সিম, প্রায় 2 লক্ষ টাকা সহ এই সমস্ত উদ্ধার করা হয়। মামুন, আপনি শুনছিলেন যে কিভাবে অভিযানটি পরিচালনা করা হয়েছে। একটা বিষয় বলে রাখি যে এখন পর্যন্ত কিন্তু এই যাদেরকে আটক করা হয়েছে তারা কিন্তু এখনো বিমানবন্দর আর্ম পুলিশের কাছেই কিন্তু বিমানবন্দর আর্ম পুলিশের কাছে আছে, মামলার প্রক্রিয়াধীন আছে বলে তারা জানিয়েছেন এবং পরবর্তীতে কিন্তু একটা বিষয় বলে রাখি পরবর্তীতে কিন্তু সিম্ফনি মোবাইল ফোন কোম্পানির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে যেটি এখনো পর্যন্ত প্রক্রিয়াধীন আছে এবং মামলাটি হয়ে গেলে হয়তো আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাফিন জাহিদ। ঝিনাইদহের মহেশপুরে ট্রাক উল্টে 5 শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আর অন্তত 3 জন। গত রাত 9টার দিকে উপজেলার কাটাখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায় চুয়াডাঙ্গা থেকে ঢাকামুখী একটি ট্রাক ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের 5 শ্রমিক নিহত হন। পরে আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে মোস্তাক ও হাশিমের বাড়ি চুয়াডাঙ্গার দামুরহুদা এবং মঈনুদ্দিন লিটন ও মঞ্জিলের বাড়ি জীবননগর উপজেলায় বলে নিশ্চিত করেছে পুলিশ। দুর্ঘটনা হওয়ার পরে 5 জন অজ্ঞাত লাশ এবং 1 জন আমাদের এখানে ভর্তি আছে আর 1 জন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে আর কি। সেটা অতটা মারাত্মক না, যিনি ভর্তি আছেন তিনিও সংখ্যাভুক্ত। জঙ্গি ও সন্ত্রাস দমনে জেলা প্রশাসকদের আরো জোরালো ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন সরকারের মন্ত্রীরা। সচিবালয়ে শিল্প, বাণিজ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের আলাদা আলাদা বৈঠক শেষে তারা একথা জানান। বর্তমান পরিস্থিতিতে জেলা প্রশাসকগণ
আমাদের জনসাধারণকে সাথে নিয়ে জাতির জনকের নেতৃত্বে যেমন আমরা স্বাধীনতার যুদ্ধের দুর্গ গড়ে তুলেছিলাম ঘরে ঘরে, সন্ত্রাস বিরোধী দুর্গ গড়ে তোলার জন্য আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি, যাতে আমাদের আইন শৃঙ্খলা স্বাভাবিক রেখে আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। উন্নয়নের ধারা যেটা এস্টাবলিশ হয়েছে, এটা ডিসিদের সম্পৃক্ত হইতে হবে। ইউনিয়ন পরিষদগুলোকে তাদের বিশেষ করে এই মনিটরিং এর আওতায় আনতে হবে। আর সন্ত্রাসী ক্রিয়াকর্ম যাতে কোনো মতেই কোনোভাবে প্রশ্রয় না পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রবাসী সময় আরো থাকছে। কাঁধের ইনজুরিতে আবারও ক্রিকেট থেকে ছিটকে পড়লেন মুস্তাফিজ। খেলা হচ্ছে না সাসেক্সে। দ্বিতীয় এমআরআই রিপোর্টের পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জঙ্গিদের গ্রেফতার না করে সরাসরি হত্যা করায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বিকেলে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কোথায় জঙ্গিবাদের আস্তানা, কোথায় উগ্রবাদের আস্তানা, সেটা জাতি জানতে চায়। আপনারা সেই আস্তানা চিহ্নিত না করে, সেই জঙ্গিবাদদেরকে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ না করে আপনারা একের পর এক যে কর্মকাণ্ড চালাচ্ছেন, এই জন্যই তো সংশয় সন্দেহের মাত্রা বৃদ্ধি পেয়েছে। আপনারা যদি তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে এই বাংলাদেশে কোথায় কোথায় তাদের ঘাঁটি, কোথায় তাদের গুপ্ত আস্তানা, আজকে কেন বাংলাদেশকে তারা বেছে নিল, কেন আজকে তারা এই ধরনের রক্তপাত ঘটাচ্ছে, এই রক্তস্রোত বইয়ে দিচ্ছে, সেটা আজকে সকলের কাছে চিন্তার বিষয়। দেশের সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন বিএনপি নেতারা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার বিকেলে এ বৈঠক হয়। মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি, ব্রিটেনের হাইকমিশনার, জাতিসংঘের বিশেষ প্রতিনিধি, সৌদি আরব, অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বৈঠকে অংশ নেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে দলটির পক্ষ থেকে জঙ্গিবাদ ইস্যুসহ সমসাময়িক রাজনৈতিক বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরা হয় বলে বিএনপি সূত্রে জানা গেছে। শাখা ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের কাছে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ চাইতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এক্ষেত্রে শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। কিছু বিশ্ববিদ্যালয় যার নাম উল্লেখ করে আজকে আপনার প্রোগ্রামের কথা বলছেন, এই বিশ্ববিদ্যালয়ে তারা অসংখ্য এগুলো খুলে রাখছেন এবং নানা ধরনের সার্টিফিকেট বিক্রির ব্যবসা করছিলেন। এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এগুলো আর কেউ চালু করতে পারবেন, যে আইনত করা হয়েছে। এবং এই জন্য যার যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতির সমস্ত দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে। অর্থাৎ যে ছাত্র লেখা মাঝপথে থেমে গেছে, তার জন্য সে কমপক্ষে ৫ লক্ষ টাকা জন্য তার দাবি করতে পারবে, সেটা পাইলে সে অন্য জায়গায় পড়তে পারবে। সেই জায়গাতে আমরা সহযোগিতা করব। নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৫ জন। পুলিশ জানায়, বিকেলে হাজিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিবাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ কর্মী সম্রাট ও সুমন গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ঘটনার এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে যুবলীগ কর্মী মাসুদ সহ ৬ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। সুমন এবং সম্রাট গ্রুপ তাদের আভ্যন্তরীণ আধিপত্য বিস্তার নিয়ে এই ঘটনার সূত্রপাত। এই আধিপত্য বিস্তার নিয়ে প্রথমে কথা কাটাকাটি, তারপরে মারামারি, এক পর্যায়ে গোলাগুলি হয়েছে। গোলাগুলি হতে সুমন গ্রুপের 2 জন গুলিবিদ্ধ হয়েছে, একজন মারা গেছে মাসুদ নামে, আর একজন চিকিৎসাধীন অবস্থা আছে। নিরাপত্তার কারণে সাময়িকভাবে বাংলাদেশের সব কার্যক্রম বন্ধ রেখেছে ব্রিটিশ কাউন্সিল। বুধবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তা ও কর্মচারী ও সেবা গ্রহণকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা অনুকূলে আসার বিষয়টিকে বিবেচনায় নিয়ে শিগগিরই আবার তা সর্বসাধারণের জন্য চালু করা হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। রামপাল সহ সুন্দরবন বিনাশী সব প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে এক পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ থেকে দাবি জানান সংগঠনের নেতারা। বক্তারা অভিযোগ করেন, এই প্রকল্পে সব থেকে বেশি লাভবান হবে ভারত আর ধ্বংস হবে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। তাই যত দ্রুত সম্ভব এ চুক্তি বাতিলের দাবি জানায় সংগঠনটি। সমাবেশ শেষে আগামী 28 জুলাই রামপাল প্রকল্প বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাব থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল সফল করতে পদযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়। সুন্দরবন রক্ষা করতে হবে বাংলাদেশের স্বার্থে, সুন্দরবন রক্ষা করতে হবে ভবিষ্যতের স্বার্থে, এবং বিদ্যুতের যে বিকল্প পথ আছে সেই বিকল্প পথে যেতে হবে মানুষকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রধান নদ নদীর পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নিম্নাঞ্চলের মানুষেরা দুর্ভোগ চরমে পৌঁছেছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃষ্টির পাশাপাশি নেমে আসছে পাহাড়ি ঢল, বানের পানিতে তলিয়ে গেছে চারদিক। স্রোতের কারণে নদী ভাঙ্গনে মানচিত্র থেকে মুছে গেছে চিলমারী উপজেলার খেদাইমারি গ্রামের শেষ চিহ্নটুকু। শেষ সম্বল আসবাবপত্র যা আছে তাই নিয়ে কেউ কেউ আশ্রয় নিয়েছেন অন্যত্র। বন্যায় তো বাড়িঘর তো তলে গেছে, ঠ্যাংথুং ঘাও পাও হয়ে তবুনানসান হয়ে আছে, চড়াই চড়কুন সমস্ত মরে গেছে। এমনি তো বান, আমার বাড়িঘর তলে গেছে, আরো ভাঙি যাবে না, যে আমরা এখন যাই কোথায়। বন্যার পানি বেড়ে যাওয়ায় পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন গাইবান্ধার 4 উপজেলার প্রায় 2 লাখ মানুষ। বন্ধ হয়ে গেছে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা, দেখা দিয়েছে খাবারের সংকট। বাড়িঘর থাকলে গরু নিয়ে খাবার দাও, চাউল নাই, ডাল নাই, কর্ম নাই, কি খাবার আছে। এক সপ্তাহ ধরে পানি বাড়তে থাকায় জামালপুরের ইসলামপুর, মেলান্দহ, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারণ করেছে। পানিতে ভেসে গেছে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ, নষ্ট হয়ে গেছে গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও সরঞ্জামাদি। রাস্তা ডুবাতে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, ছাত্রদের স্কুলে যাওয়া বন্ধ হয়েছে। ফাইলপত্রগুলি পানিতে, আলমারিতে পানি ঢুকে ফাইলপত্রগুলি নষ্ট হয়ে গেছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শরীয়তপুরেও। পদ্মা ও কীর্তিনাশা নদীর পানি বেড়ে তলিয়ে গেছে নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে অর্ধলক্ষাধিক মানুষ। স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় ছড়াচ্ছে পানিবাহিত নানাবিধ রোগ। আমাদের খাওয়া খাদ্যের খুব কষ্ট, পোলা পানি খুব কষ্টে আছি। স্কুলে আসার জন্য কোনো রাস্তা নেই, আসতে খুবই কষ্ট হয়। রাস্তার উপরে এক কমর পানি। নীলফামারীতে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে দিন দিন। বাড়িঘর ডুবে যাওয়ায় উঁচু রাস্তা এবং বিভিন্ন স্কুলে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন এলাকার মানুষ। এদিকে গত দুদিনে বৃষ্টি না হওয়ায় কিছুটা উন্নতি হয়েছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। নামতে শুরু করেছে সদর, বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার সহ নিম্নাঞ্চলের পানি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এবারে প্রবাসের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কেবল অভ্যন্তরীণ রাজনীতি নয়, বিশেষ করে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি ও বিশ্ব অর্থনীতির বিষয়টিকে বিবেচনা করছে ডেমোক্রেটিক পার্টির ডেলিগেটরা। এছাড়া দলের সাংগঠনিক অবকাঠামো এবং নীতিমালাগুলোতেও বিভিন্ন পরিবর্তনেরও প্রস্তাবনা রাখছে কনভেনশনের বিভিন্ন ফোরামে। ফিলাডেলফিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে ডেমোক্রেটদের 4 দিনব্যাপী কনভেনশন চলছে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া ওয়েলস ফার্গো সেন্টারে। এই কনভেনশনে 4765 ডেলিগেটের ভোটে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হবে। ডেমোক্রেটিক পার্টির মধ্যে আমাদের অনেক কিছু চেঞ্জ হচ্ছে আমাদের পার্টি প্ল্যাটফর্মের মধ্যে, তো এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করতে এসেছি, যাতে আমাদের এই যে প্রোগ্রেসিভ যে জিনিসগুলো রয়েছে, আমাদের যে এনভায়রনমেন্ট প্রোটেক্ট করার জন্য, তারপরে আমাদের যে ইনকাম ইনইকুয়ালিটি যে এগুলো ব্যাপার রয়েছে, যে এগুলো আমরা আমাদের পার্টি প্ল্যাটফর্মের মধ্যে আমরা কাজ করতে পারি, রাখতে পারি। সময়ের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যেতে সামগ্রিকভাবেই পরিবর্তনের কথা ভাবছেন কনভেনশনে আসা ডেমোক্রেট ডেলিগেটরা। বিশ্বের সবচেয়ে বৃহত্তম গণতন্ত্রের সৌন্দর্যকে ধরে রাখতেই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছি আমরা। ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না। যুক্তরাষ্ট্রের জনগণের জীবনমানের সার্বিক উন্নয়নের রাজনীতির কথা বললেন কনভেনশনে উপস্থিত দলের সিনিয়র নেতা ও সুপার ডেলিগেটরা। যুক্তরাষ্ট্রকে আরো শক্তিশালী করতে হবে। কর্মজীবী পরিবারের জন্য অধিক কর্মসংস্থান সৃষ্টি, ভালো চাকুরি ও সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হিলারি নিষ্ঠার সাথে কাজ করবে বলেই আমরা আশাবাদী। তবে আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব অর্থনীতিকে সবকিছুর উপরে রাখছেন তারা।
কেবল ডেমোক্রেটিক পার্টি নয়, এই কনভেনশন যেন পরিণত হয়েছে গোটা আমেরিকার কনভেনশনে। সবার কণ্ঠে একই সুর, ঘৃণা নয়, ধর্ম, বর্ণ, অভিবাসী নির্বিশেষে ভালোবাসা, ভালোবাসা এবং ভালোবাসাই কেবল পারে এই আমেরিকাকে সামনে এগিয়ে নিতে। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ফ্রান্সে জঙ্গিবাদ বিরোধী সভার আয়োজন করেছে প্রবাসী আওয়ামী লীগের নেতারা। মঙ্গলবার প্যারিসের গার্দু নর্দের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আজিজুস সামাদ ডন। আলোচনা সভায় বক্তারা জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান। ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মহিসিন উদ্দিন খান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ আল বাকি, সুনাম উদ্দিন খালিক সহ প্রবাসী আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা কর্মীবৃন্দ। স্পেনের মাদ্রিদে চট্টগ্রাম প্রবাসীদের উদ্যোগে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত মেজবানকে ঘিরে বাংলাদেশি কমিউনিটির মিলন মেলায় পরিণত হয় মাদ্রিদ। স্পেনে মেজবানের আয়োজন এবারই প্রথম বলে জানান উদ্যোক্তারা। আগামী বছরগুলোতে আরো বর্ধিত পরিসরে এই ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। শিক্ষামন্ত্রী এক আলোচনা সভায় ইসলামের সঠিক শিক্ষা দিতে আলেমদের প্রতি আহ্বান জানান। দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিজ্ঞান ইনস্টিটিউট মিলনায়তনে তিনি বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে সামাজিক চেতনা জাগ্রত করতে হবে। দেশের আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সারা দেশের 1300 ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষরা সভায় অংশ নেন। এ সময় তারা ইসলামের দীর্ঘ ইতিহাস তুলে ধরে ইসলাম সবসময় শান্তির পক্ষে ছিল বলে অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা জঙ্গিবাদকে কখনোই প্রশ্রয় দেয় না। ইসলামের ভুল ব্যাখ্যা করে তরুণদের বিপথগামী করা হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান ও শিক্ষা সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন। দেশের বিভিন্ন স্থানে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে জঙ্গি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে বরিশালের সরকারি বজ্রমোহন কলেজের উদ্যোগে মানববন্ধন করা হয়। এতে ব্যানার ফেস্টুন সহ শতাধিক শিক্ষক শিক্ষার্থী অংশ নেন। এ সময় জঙ্গিবাদের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান শিক্ষার্থীরা। কুমিল্লা বিরুদ্ধে আলোচনা সভা ও র্যালি করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। দুপুরে উপজেলা কমিটির হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জঙ্গি বিরোধী র্যালিতে অংশ নেন তারা। ফেনীতে জঙ্গি বিরোধী মানববন্ধন করেছেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স নামে একটি সংগঠন। এ সময় জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গিবাদ বিরোধী সাংস্কৃতিক সমাবেশ করেছেন উদীচী শিল্পগোষ্ঠী। এতে সাংস্কৃতিক কর্মীদের পাশাপাশি প্রগতিশীল রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া যশোর, গাইবান্ধা ও নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি বিরোধী নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। এই বিষয়গুলো নিয়ে একটু সাম্প্রতিক বাংলাদেশের সময় যেসব সংগঠিত জঙ্গি হামলা ঘটেছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাই। সর্বস্তরের জনতা, পেশাজীবী সংগঠন, কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধ হলে, সচেতন হলে সহসাই এদেরকে নির্মূল করা যাবে। শিক্ষার্থী হিসেবে বাংলাদেশের একজন সহজ সাধারণ মানুষ হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আর কোন শিক্ষার্থী যেন এরকম জঙ্গি হামলায় জড়িয়ে না পড়ে, আমরা সেই আহ্বান জানাই। এটা থেকে দেশবাসীকে যাতে সজাগ থাকে এবং যার যার সন্তানকে নিজেরা দেখভাল করে সুপথে ফিরিয়ে আনতে পারে, সেজন্য আমরা সচেতন করার জন্য মূলত আজকের এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। সদ্য প্রয়াত ইরানি চলচ্চিত্রকার আব্বাস কিয়ারোস্তমি স্মরণে চলচ্চিত্র ফিল্ম সোসাইটি ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বুধবার থেকে আয়োজিত 2 দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে আব্বাস কিয়ারোস্তমির জীবন ও কাজের বিভিন্ন দিক তুলে ধরেন তারা। এই আয়োজনে আব্বাস কিয়ারোস্তমির 4টি চলচ্চিত্র প্রদর্শনের কথা রয়েছে। আজ প্রদর্শিত হয়েছে টেস্ট অব চেরি চলচ্চিত্রটি। কৃতজ্ঞতার আরেকটি ছবিতে অংশ রেখেছিলাম। তখন সবসময়
এই সময়ের পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ চলচ্চিত্রকার কিন্তু আব্বাস কিয়ারোস্তামি। আজকে চলচ্চিত্র ফিল্ম সোসাইটি এবং শিল্পকলা একাডেমির এই যে দুদিনের যে আয়োজন, দুদিনে আমরা 4টি ছবি দেখাচ্ছি তার পরিচালিত, এবং তাকে নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান। এটিও মানে অন্তত আমার মনে হয় তার প্রতি আমরা শ্রদ্ধা জানালাম। দেশের বাইরের খবর। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে কুর্দি অধ্যুষিত অঞ্চলে দুটি শক্তিশালী গাড়ি বোমা হামলায় এখন পর্যন্ত 50 জনের নিহত হবার খবর পাওয়া গেছে। এরই মধ্যে আইএস এই হামলার দায় স্বীকার করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, কুর্দি অধ্যুষিত কামিশি শহরে বুধবার শক্তিশালী বোমা ভর্তি একটি ট্রাকের বিস্ফোরণ হয়। এর কিছুক্ষণ পরই সেখানে একটি বোমা ভর্তি মোটরসাইকেলেরও বিস্ফোরণ হয়। লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তুরস্ক সীমান্তের কাছে মূলত কুর্দি পুলিশ আর সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে আইএস এই নতুন হামলা চালিয়েছে, যাতে বহু মানুষ আহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, এই হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সংখ্যাটাই সত্যি হলো। এমআরআই রিপোর্টে সমস্যা ধরা পড়েছে মুস্তাফিজের কাঁধে, তাই সাসেক্সের হয়ে আর খেলা হচ্ছে না মিস্টার কাটারের। তবে কাঁধের অস্ত্রোপচার করা হবে কিনা তার সিদ্ধান্ত আসবে দ্বিতীয় এমআরআই রিপোর্টের পরই, এমনটা জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। অস্ত্রোপচারের প্রয়োজন হলে ইংল্যান্ডে তা করার ইচ্ছা ক্রিকেট বোর্ডের। কিছু ফ্লুইড আছে ওর এখানে, শোল্ডারের এখানে। এই শোল্ডার থেকে ফ্লুইডটা রিমুভ করার পরে তারপর এমআরআই করে বুঝতে পারবে যে ওটার স্ট্যাটাসটা, যে এটা কি অপশনটা কি, এটা কি কোনো মেডিসিন দিয়ে কি হিল করা হবে না সার্জারিতে যেতে হবে। এই অবস্থাতে সে আর এখন আপাতত খেলা কন্টিনিউ করবে না। ডেলিভারি দেওয়ার সময় প্রবলেম বেশি হচ্ছে, সুতরাং তামিম আর তার কেসটা কিন্তু এক না। যারা ফিজিও আছেন, হেড কোচ আছে এবং বাকি যারা ডক্টর আছে তাদের সাথে কনসাল্ট করে ডেফিনেটলি আমরা চাইবো যে যদি ট্রিটমেন্টটা ইংল্যান্ডেই হোক। ফুটবলের খবর। টম সেইন্টফিটের সঙ্গে চুক্তি নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই বেলজিয়ান কোচের সঙ্গে বুধবার বাফুফের আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণ দেখানোয় তা সম্ভব হয়নি। তাই আর চুক্তি নিয়ে আবারও তৈরি হয়েছে শঙ্কা। যদিও গণমাধ্যমে তিনি জানিয়েছেন, ভুটানের বিপক্ষে ম্যাচ পর্যন্ত তিনি বাংলাদেশ দলের দায়িত্বেই রয়েছেন। বেলজিয়ান কোচকে নিয়ে ধোঁয়াশা কাটছেই না। কদিন আগে নাইজেরিয়া জাতীয় দলের প্রধান কোচের সংক্ষিপ্ত তালিকায় তার নাম থাকায় নানা গুঞ্জন উঠেছিল। আর এবার বাতিল হলো চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। অসুস্থতার কথা বলে নির্ধারিত সংবাদ সম্মেলনে হাজির হননি সেইন্টফিট। তার উপর আফ্রিকান গণমাধ্যমের সাম্প্রতিক এক খবরে নড়ে চড়ে বসে পুরো ফুটবল পাড়া। নাইজেরিয়ার কোচের দায়িত্ব নিতে সেইন্টফিটের আগ্রহের কথা উল্লেখ করে সুপার স্পোর্টস তার সাক্ষাৎকার প্রকাশ করেছে। তাই পুরনো আশঙ্কাটাই আরো বড় হয়ে দেখা দিয়েছিল। যদিও এর পরপরই বেলজিয়ান কোচের সঙ্গে তাৎক্ষণিক এক সভায় বসেন বাফুফে সভাপতি। সেখানে নিজের অবস্থান পরিষ্কার করেন সেইন্টফিট। সপ্তাহ দুয়েক আগে নাইজেরিয়ার ফেডারেশনের সঙ্গে আমার কথা হয়েছিল। তাদের আমি বলেছিলাম নাইজেরিয়ার সঙ্গে কাজ করার আগ্রহের কথা। তবে এই মুহূর্তে বাংলাদেশ ছাড়া আর কোনো ফুটবল ফেডারেশনের আনুষ্ঠানিক প্রস্তাব আমার কাছে নেই। কাগজের চুক্তি স্বাক্ষরটা আমার কাছে বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমি এখানে কাজ করছি এবং ভুটানের বিপক্ষে ম্যাচ দুটিতে আমি বাংলাদেশের হয়ে কাজ করতে চাই। অসুস্থতার কারণেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আমি যেতে পারিনি। মুখে তো বললেন অক্টোবর পর্যন্ত বাংলাদেশেই থাকছেন, কিন্তু খাতা কলমে বৈধতা পেতে তো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনিবার্য। তাই চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশনও। রিটেন কন্ট্রাক্ট আমাদের মাঝখানে নেই, বাট আমরা ইচ আদার আমাদের সাথে যে পারস্পরিক যে প্রফেশনাল অবলিগেশনস বা আমাদের বিশ্বাস থেকে আমরা আশা করি যে খুব শীঘ্রই আমরা এই কন্ট্রাক্টটা সাইন করতে পারবো। এর আগে 2012 সালে কিছুদিন নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে ছিলেন সেইন্টফিট। আর বিশ্বকাপ খেলা সুপার ইগলদের প্রস্তাবটাই তার কাছে প্রাধান্য পাবে সন্দেহ নেই। কিন্তু এবার সন্তান সম্ভবা স্ত্রীর সঙ্গে সময় কাটিয়ে আবার বাংলাদেশে ফিরলেই চুক্তির বিষয়টি নিশ্চিত করতে চায় বাফুফে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। কল্যাণপুরে নিহত 9 জঙ্গির মধ্যে 7 জনের পরিচয় নিশ্চিত করল ডিএমপি। নোয়াখালীর জোবাইয়ের ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত অর্ক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে বিএনপি জামায়াত জঙ্গিবাদের উত্থান ঘটাচ্ছে। সংসদে প্রধানমন্ত্রী জঙ্গি বিরোধী অভিযান নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা।
সম্প্রতি জঙ্গি হামলার পর দেশের সব আদালতে নিরাপত্তা জোরদারের কথা থাকলেও নেই বিশেষ কোনো ব্যবস্থা। আদালত প্রাঙ্গণে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের পরামর্শ। শাখা ক্যাম্পাস বন্ধ হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষতিপূরণ চাইতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী। নিরাপত্তার কারণে ব্রিটিশ কাউন্সিল সাময়িক বন্ধ। এবং দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি, নতুন নতুন এলাকা প্লাবিত, ভাঙনে ভিটেমাটি হারানোর শঙ্কায় নদীপাড়ের বাসিন্দারা। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।